চারোদিকে সিসি ক্যামেরা লাগিয়ে দে, যেখান থেকে আমি সব কিছু দেখতে পারবো। আর শোন, মেইন রোডের কাছাকাছি 2টা সিসি ক্যামেরা লাগাবি। কেউ আসলে আমার এখানে মেসেজ চলে আসবে। তাড়াতাড়ি করবি কাজটা। বস, আপনি বলার আগেই আমরা এই কাজটা করে ফেলেছি। বস, আমি সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, আর সবাই খুব পারফেক্টলি করতে পারছেন। আপনার একটা মিটিং করার কথা ছিল, মনে আছে নাকি জানি না। হ্যাঁ, আমার ভালো করেই মনে আছে। আচ্ছা, গাড়িটা গ্যারেজ থেকে বের কর আর তাড়াতাড়ি চল রেডি হয়ে। আর এই, তোরা এখান থেকে কোথাও যাবি না, তোরা এখানেই থাকবি আজকে। তখন আকাশের কথায় গাড়ি বের করলো হাসান। আর গাড়ি বের করার পরে এদিকে আকাশ গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠে হাসান তখন জঙ্গলের মধ্যে দিয়েই গাড়ি চালিয়ে যাচ্ছিল। আর হঠাৎ করেই আকাশের কাছে একটা কল আসলো। আকাশ কলটা রিসিভ করলো। আকাশ কলটা রিসিভ করার পরে তখন ওপাশ থেকে তাকে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ? আমরা যে সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করে আছি, আর তোমার তো কোনো খবরই নেই। তাড়াতাড়ি আসো, আমরা সবাই ওয়েট করছি তোমার জন্য। এভাবে লেট করলে তো আমাদের সমস্যা, তুমি বুঝতেই পারছো। 2 মিনিট ওয়েট করেন, আমি এখনই আসছি। আর দরকারটা কিন্তু আপনাদের, আমার কোনো দরকার নেই। আর যার দরকার সে একটু অপেক্ষা করবে না তো আমি অপেক্ষা করব? এই বলে আকাশ কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। গাড়িটা একটা পুরনো বাড়ির সামনে গিয়ে থামলো। আর পুরনো বাড়ির সামনে গিয়ে থামার পরে আকাশ গাড়ি থেকে নেমে আসলো। আর হাসান তার পেছনে পেছনে যাচ্ছে। আকাশ ভিতরে যাওয়ার পরে দেখলো সকলেই তার জন্য ওয়েট করে আছে। ওরা হলো আকাশের সাথে ব্যবসা করে। আর এদিকে আকাশকে তখন যাওয়ার পরে হৃদয় বলতে লাগলো, দেখো আকাশ, আমাদের মালামাল খুবই কম হয়ে যাচ্ছে, আর আমরা মালামাল ওই বর্ডার পর্যন্ত নিয়ে যেতে পারছি না। এখন তোমার দায়িত্ব নিয়ে তুমি বর্ডার পর্যন্ত আমাদেরকে মালামাল পৌঁছে দেবে তোমার নিজ দায়িত্বে। আর এজন্য তুমি বেশি অঙ্কের টাকাও পাবে, কোনো সমস্যা নেই। আমাদের অন্য ধরনের মালামাল লাগবে। ওই, আমি কি গাধা না ঘোড়া যে এসব দায়িত্ব নিতে যাব? আমার কাছ থেকে তোরা বিদেশি বন্দুক পাচ্ছিস, এটা দিয়েই সন্তুষ্ট থাক। এর চেয়ে বেশি কিছু দিতে পারবো না তোদেরকে। আমরা চন্দন কাঠের সন্ধান পেয়েছি, আর ওই চন্দন কাঠ এমন জায়গায় আছে যে জায়গায় কেউ প্রবেশ করলেই সে মারা যাবে। এমন একজন কারো কাছে আছে, আমি সকল ডিটেলস তোমাকে দিচ্ছি। এখন তুমি যদি ওখান থেকে ওগুলো নিয়ে আমাদেরকে দিতে পারো, আর এদিকে তোমারও লাভ হবে, আমাদেরও লাভ হবে। হ্যালো বন্ধুরা, যারা আমাদের গল্প শোনো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে কোনো এলাকার বড় ভাই তার ছোট বোনের জন্য আর্থিকভাবে কিছু সাহায্য চাচ্ছে। তার বোনের কিডনির সমস্যা। ডক্টর বলছে যে তার কিডনি চেঞ্জ করতে হবে। প্রায় 7 লক্ষ টাকা লাগবে কিডনি চেঞ্জ করতে, তাহলে সেই বোনটি সুস্থ হবে। কিন্তু তারা অনেক গরিব, তাদের পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তারা দিন আনে দিন খায়, তাদের কোনো জমানো টাকা নেই। তাই আপনারা যদি সাহায্য করেন তাহলে সেই বোনটিকে বাঁচানো সম্ভব হবে। তাই আপনারা প্লিজ যে যা পারেন সাহায্য করেন। বিকাশ, নগদ এবং ইসলামী ব্যাংক নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া আছে। আর কেউ যদি কোনো প্রকার ডকুমেন্ট দেখতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন। তাহলে চলেন এবার গল্পে ফেরা যাক। ওদিকে একদম চোখ দেবে না, ওটা আর কারোর কাছে নয়, ওটা আমার কাছে আছে। আর ওই মানুষ আর এই মানুষ এখন যাকে দেখতে পাচ্ছিস তোদের সামনে, ওরা দুজনেই একটা, বুঝতে পারলি? ছাগল কোথাকার, আমি সেই আকাশ চৌধুরী। বস, ওরা তো বোকা, ওরা আপনাকে এখন পর্যন্ত চিনতে পারেনি। আপনার ক্ষমতা কতটুকু, কি করতে পারেন, এগুলো না জেনে আপনার সঙ্গে ব্যবসা করতে এসেছে। আমার তো মনে হয় ওদের সঙ্গে ব্যবসা করা উচিত না। আপনি চলুন, আমাদের অনেক কাজ আছে। কিরে, তোরা নাকি আমার সম্পর্কে না জেনে আমার সঙ্গে ব্যবসা করতে নেমে গেছিস? প্রথমবার বিদেশি বন্দুক নিয়ে আমাকে মোটামুটি ভালোই টাকা দিয়েছিস, কিন্তু তাই বলে তোদেরকে বিশ্বাস করব এটা কি হয়? আমাদের চন্দন কাঠ এবং আরও কিছু লেটেস্ট মডেলের
বন্দুক লাগবে। চন্দন কাঠের বিদেশি অনেক দাম, আর আমরা এগুলো বিক্রি করব অন্য লাইনে। ওগুলোর দিকে একদম চোখ দিবি না। ওগুলো আমার দেশের সম্পদ, আমার সম্পদ, আমার নিজস্ব। আর এগুলো শুধু আমি আমার দেশের কাজে লাগাবো। আমি এগুলো দেশের বাইরে যেতে দেব না। বাংলাদেশের চন্দন কাঠ একমাত্র আমিই সাপ্লাই করে থাকি। বাংলাদেশে এই কাঠ পাওয়া যায় এটা খবর তেমন কেউ জানে না, কিন্তু আমি সেটা সফল করেছি। বাংলাদেশের চন্দন কাঠের অস্তিত্ব আমি এখনো টিকিয়ে রেখেছি। আকাশ, তুমি যত বড়ই হও না কেন, তুমি আমাদের ক্ষমতা সম্পর্কে জানো না। আমরা কোনো জিনিস আপোষে নিতে চাইলে মানুষ এমনিতেই আমাদের কাছে চলে আসে, আর যেখানে আমরা জোর করে কোনো কিছু আনতে চাই সেখানে কিন্তু ওইটা সহ ধ্বংস হয়ে যায়। কথাটাকে মনে রাখবে। কথা বলার পরেই তখন হৃদয় এবং তার লোকজন আকাশের লোকজনের দিকে পিস্তল তাক করলো। আর আকাশ এদিকে তখন হাসতে শুরু করলো। আর আকাশ হাসতে হাসতে তখন হৃদয়কে বলতে শুরু করলো, তোর এত বড় সাহস যে তুই আমার দিকে, আমার লোকজনের উপর পিস্তল তাক করিস? এখানে তো তোর লোকজন বেশি, আমার সঙ্গে মাত্র 3 জন এসেছে। আর তুই কি মনে করেছিস আমরা সংখ্যায় কম এসেছি দেখে, বা ওরা আমার সাথে এসেছে আমাকে একা পেয়ে তুই মেরে ফেলবি? এত সাহস হয়ে গেছে তোর? আমার সম্পর্কে সব কিছু জেনে তারপরে এসেছিস তো? তোকে ভালোই ভালোই বললাম, কিন্তু তুই আমাদের কথা শুনলি না। আর আমাদের কথা না শুনলে এটার যে কি ফলাফল সেটা তুই এখন বুঝতে পারবি। এখান থেকে তুই আর বেঁচে ফিরে যেতে পারবি না। আর তোকে মেরে ফেলতে পারলে পুরো আন্ডারওয়ার্ল্ড আমাদের হয়ে যাবে। আমাদের বস হবে ওই একজন রাহাত চৌধুরী। তোর মুখ থেকে এই তথ্যটা শুনে আমার বেশ ভালো লাগলো, কারণ আমি জানতাম না যে তোর আসল বসকে। আকাশ তখন আর কোনো কথা না বলে তার কোমর থেকে 2টা পিস্তল বের করে 2 হাতে গুলি করতে লাগলো ওদেরকে। আর ওরা কোনো অবস্থাতেই আকাশের সঙ্গে পারল না। আর আকাশ সবাইকে মেরে ফেলার পরে তখন হৃদয়ের কপাল বরাবর বন্দুক তাক করলো। আর কপাল বরাবর বন্দুক তাক করার পরে তখন আকাশ হাসতে শুরু করলো আর হৃদয়কে বলতে লাগলো, এতক্ষণ খুব বড় বড় কথা বলছিলি, আর মনে করেছিলি তোর সঙ্গে এতজন লোক আছে আর তার জন্য আমাকে তোরা মেরে ফেলবি খুব সহজেই। এত সহজে কি সব খেলা হয়? হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত যেটা আছে সেটাই কিন্তু আমার অরিজিনাল, বুঝতে পারছিস? তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই কিন্তু ভুল করছিস। তুই জানিস না আমি কে? আমি হলাম রাহাত চৌধুরীর একমাত্র ছোট ভাই। আমার যদি কোনো কিছু হয় আমার ভাই তোকে ছেড়ে দেবে না, তোকে কুত্তার মতো মারবে। তোর ভাই আমার কাছে আসুক, এটাই তো আমি চাই। তোকে না মারলে তো তোর ভাই দেশে আসবে না, আর দেশে না আসলে আমার সঙ্গে তার খেলাটাও হবে না। আর ব্যবসায়িক বন্ধুদেরকে আমি কখনোই বিশ্বাস করি না। এই বলে হৃদয়কে আকাশ গুলি করে দিল। আর গুলি করার পর সে ছটফট করতে করতে সেখানে মারা গেল। আর হৃদয়ের লাশটা ঠিক ভার্সিটির মোড় একটা জায়গার নাম আছে, ওখানে প্রায় সকল গুন্ডা মাস্তানদের আড্ডাখানা বলা যায়। সন্ধ্যার পর থেকে পুলিশের সেখানে যেতে ভয় করে। আর এদিকে আকাশের লোকেরা হৃদয়ের লাশটা ওখানেই রেখে এসেছে। আর এদিকে জানাজানি হয়ে যায় যে রাহাত চৌধুরীর একমাত্র ছোট ভাই হৃদয়কে মেরে ফেলা হয়েছে। আর এদিকে রাহাত চৌধুরী খবর পেয়ে তাড়াতাড়ি করে চলে আসলো সেই ভার্সিটির মোড়ে। ভার্সিটির মোড়ে একটা দামি মার্সিডিজ গাড়িটা এসে থামলো। আর গাড়ি থেকে নেমে আসলো রাহাত চৌধুরী। রাহাত চৌধুরী নেমে আসার পরে তখন তার ছোট ভাইয়ের দিকে এগিয়ে যায়। নিথর দেহটা পড়ে আছে, রক্তে পুরো শরীর লাল হয়ে আছে। আর তখন রাহাত চৌধুরী তার ছোট ভাইয়ের কপালে হাত দিয়ে বলতে লাগলো, আমি ছাড়বো না শালাকে, যেখান থেকে পাবো সেখান থেকেই তুলে এনে মারবো। ওর সাহস কি করে হয় আমার ছোট ভাইকে হত্যা করার? ও মনে করেছে পুরো বাংলাদেশটাই তার। এবার বোঝাবো আমি কে। নিজের কাছের মানুষগুলো যখন মারা যায় তখন কেমনটা মনে হয়, তখন কেমন লাগে সেটা আমি আকাশকে বোঝাবো।
এই কথা বলার পরে রাহাত চৌধুরী সে গাড়িতে উঠে পড়ল আর তার লোকজন লাশটাকে নিয়ে গেল তার জায়গায়। এদিকে সাংবাদিকরা অলরেডি নিউজ করা শুরু করে দিয়েছে। তবে হৃদয় যেসব কাজ করে গেছে একে একে সকল কিছু সামনে আসতে শুরু করলো। বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শোনানো হচ্ছে হৃদয়ের অপকর্মগুলো। তবে এসব কিছুর মধ্যে যে আকাশের হাত রয়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে রাহাত চৌধুরী। আকাশ ইচ্ছে করেই এসব কিছু করছে যাতে তার ছোট ভাইয়ের কার্যক্রম সকল মানুষ জানতে পারে, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে যেন খুব ভালো করে চিনতে পারে। আর এসব কিছুর জন্যেই যেটা যেটা করার প্রয়োজন ঠিক সেটাই করছে আকাশ চৌধুরী। আকাশ এদিকে তার গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠে গাড়িটাকে বলতে লাগলো সেই তার চন্দননগরে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে হাসান এবং রাকিব ওরা দুজনেই আকাশের সঙ্গে সব সময় থাকে আর ওরাও দুজনেই আকাশের সঙ্গে বসে পড়ল। আর এদিকে লিমন তখন ড্রাইভিং করে যাচ্ছিল আর এদিকে তখন হাসান আকাশকে বলতে লাগলো, বস, আমার মনে হচ্ছে আপনার চন্দননগরের উপর কারো কুনজর পড়েছে। না হলে এটা সবার সামনে আসার কোনো কথাই নয়। কিছু কিছু সাংবাদিক এটার ব্যাপারে লেখালেখি করেছে। একটা জিনিস সবসময় মনে রাখবে, কাউকে যদি তুই মারিস তাহলে ও তোকে মারবে না এটা কখনো চিন্তা করবি না। কাউকে মারলে সে তো পাল্টা আক্রমণ করবেই, এটা স্বাভাবিক। আমি হৃদয়ের সকল অপকর্ম সবার সামনে তুলে ধরেছি আর রাহাত চৌধুরী আমাকে এমনি এমনি ছেড়ে দেবে। তবে ও জানে না যে আমি কি জিনিস। তাকে আমি বাংলাদেশে আনার জন্যই এত কিছু করেছি। আকাশ এবং হাসান দুজনে কথা বলতে বলতে যেতে শুরু করলো। আর কিছুক্ষণ পরেই আকাশ ঘুমিয়ে যায় গাড়ির মধ্যে। গাড়িটা খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আকাশের নিজের শহর থেকে ওই চন্দননগর যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টার প্রয়োজন হয়। ওখানে বলতে পারা যায় আকাশের অন্য একটা রাজ্য, যে রাজ্যের কথা তেমন কেউ কোনো কিছুই জানে না এখনো পর্যন্ত, তবে বেশ কয়েকজন ছাড়া। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে ওই গাড়িটা চন্দননগরের ভিতরে প্রবেশ করলো। আর চন্দননগরের ভিতরে প্রবেশ করার পরে চন্দননগরের যারা আকাশের হয়ে কাজ করে সকলেই আকাশকে দেখে সামনে এগিয়ে আসলো গাড়ির কাছে। আর আকাশের গাড়ির দরজা খুলে দিল। আর আকাশ নামতেই ওরা সকলেই সালাম দিতে শুরু করলো। আকাশ সবার সঙ্গে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যায়। তারপর পুরো চন্দননগর আকাশ ঘুরে বেড়ায় এবং কোথায় কি সমস্যা সেটা বলল। আর এদিকে চন্দননগরের দায়িত্বে আছে জুবায়ের তখন এগিয়ে আসার পরে আকাশকে বলতে লাগলো, বস, আমার মনে হচ্ছে যে এই চন্দননগরের কথা কেউ খুব ভালো করেই জেনে গেছে। আমি তার ব্যাপারে কিছুটা জানতে পেরেছি। তার নাম হলো মেঘলা রহমান। উনি একজন সাংবাদিক। ওনার আপন বলতে তেমন কেউ নেই, তবে ছোট একটা বোন আছেন। আর মা বাবা মারা গেছে। বাবার যথেষ্ট পরিমাণে সম্পত্তি রয়েছে, কিন্তু সে পেশা হিসেবে সাংবাদিকতা করে। আর তার ছোট বোনকে নিয়ে সে এখন চলছে। বস, আমি কি এই মেয়েটাকে তুলে নিয়ে আসবো? আপনি এই মেয়েটার সঙ্গে কোনো কথা বলবেন? এখন ভালো লাগে না টর্চার। এগুলো মেয়েদেরকে করতে ইচ্ছে করে না। আগেও করিনি, এখনো মনে হয় না আমাকে দ্বারা এটা হবে। না, মেয়েটাকে এমনিই খবর দে। মেয়েটা মনে হয় আমার সঙ্গে দেখা করার জন্য এমনিতেই চলে আসবে, কারণ খবর নেওয়ার জন্য মরতে যেতে পারছিস। হয়তো ইন্টারভিউ নিতে পারে। এমনিতেই কথা বলবো মেয়েটার সঙ্গে। মেয়েটাকে খবর দে। বস, আপনি এটা কি বলছেন? মেয়েটা যদি চন্দননগরে আসে তাহলে তো এই চন্দননগরের ঠিকানা জেনে যাবে। তাহলে তো আরও বেশি সমস্যা হয়ে যাবে। পরে যদি মেয়েটা আবারও খবরটা লিক করে দেয় তখন কিন্তু অনেক সমস্যা হবে। কোনো কিছু হবে না। আমার মনে হচ্ছে মেয়েটা হয়তো আমার কথা শুনবে। আর মেয়েটা তো আর আমার ব্যাপারে খারাপ কিছু বলছে না। মেয়েটা চন্দন কাঠের ব্যাপারে লেখালেখি করছে। তবে এটা যে আমার, এটা কিছুটা হলেও ধারণা করতে পারছে। ঠিক আছে বস, আমি তাহলে মেয়েটাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। আপনি গিয়ে রেস্ট করুন, অনেক জার্নি করে এসেছেন।
জুবাইর এই কথা বলার পরে রুম থেকে বের হয়ে গেল। আর জুবাইর বের হয়ে যাওয়ার পরে এদিকে আকাশ চেয়ারে বসে আরাম করতে লাগলো। আর কিছুক্ষণ পরেই একটা মেয়েকে নিয়ে আসা হলো গাড়িতে করে। মেয়েটা যথেষ্ট পরিমাণে স্মার্ট, দেখতেও অনেক সুন্দরী। গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁট গোলাপি লিপস্টিক দিয়ে আরো বেশি সুন্দর লাগছে তাকে। আকাশ মেয়েটার দিকে এক পলকে তাকিয়ে আছে, সে যেন কোনোভাবেই চোখ ফেরাতে পারছে না। মেয়েটা গাড়ি থেকে নামার পরে আকাশের সঙ্গে দেখা করার জন্যে একটা রুমে বসে আছেন, আর আকাশও ঠিক সেখানেই প্রবেশ করলো। আকাশ ওখানে প্রবেশ করার পরে মেয়েটা দেখে দাঁড়িয়ে যায়, আর তখন আকাশ মেয়েটাকে বসার জন্যে বলল। আর তখন মেয়েটা আকাশকে বলতে লাগলো, আসলে স্যার, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। আপনার সম্পর্কে কিছু তথ্য নেওয়ার প্রয়োজন আমার কাছে। আসলে আপনাকে নিয়ে রিপোর্ট করতে চাচ্ছি। এখানে যদি আপনি কোনো আপত্তি করেন তাহলে করব না। ঠিক আছে, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আবার সব কিছুই বলছি। বলুন, আপনি কি জানতে চান? আর আপনি আমার এই চন্দনের ব্যাপারে খবরটা পেলেন কিভাবে? আসলে আপনার ওই চন্দননগরের ব্যাপারে আমার বাবা খোঁজ করেছিলেন। আর আমার বাবা ছিলেন রশিদ চৌধুরী, তিনি সাংবাদিকতা করতেন। আর আমার বাবার কাছ থেকেই এই পেশায় এসেছি আমি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শুনুন, এই চন্দননগর হচ্ছে আমার নিজের হাতে করা। নিজের হাতে করা বলতেন মানে আমার বাবা প্রথমে এখানে উদ্যোগ নিয়েছিলেন। আমার বাবা ইন্ডিয়া থেকে অনেকগুলো গাছ এনে এখানে রোপণ করেছিলেন। এই জমিগুলো আমার, আর আমার বাবার কাছ থেকে দেখে আমার শেখা। আমার বাবা ওই গাছগুলো যেগুলো এনেছিল সবগুলো নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। তারপরে আমি নিজেই উদ্যোগটা নেই, আর এখন আল্লাহর রহমতে পুরো চন্দননগরে যে গাছ রয়েছে পুরো বাংলাদেশ চাহিদা পূরণ করা সম্ভব। এটা আমাদের বাংলাদেশের জন্য সত্যি অনেক বড় একটা পাওয়া। আপনার হাত ধরে বাংলাদেশের মধ্যে চন্দন কাঠ তৈরি হচ্ছে, এটাই অনেক কিছু। তবে আপনার ব্যাপারে অন্য কিছু জানতে চাই। আপনার বিজনেসের পাশাপাশি আপনি যেসব কাজ করে থাকেন এগুলো কেন করেন, আর এগুলো করতে আপনার কেন এত ভালো লাগে? আমার এই কাজগুলোর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, তবে আমি আমার বিজনেসের সম্পর্কে কথা বলতে চাই। আমার বিজনেস, এটা আমার একটা স্বপ্ন ছিল, আর এই স্বপ্নটাই পূরণ করলাম আমি। আর আপনি যেটা বললেন সেটার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমার যেটা ভালো লাগে সেটাই করি। আপনি এভাবে আমার কথা এড়িয়ে যেতে পারেন না। আর আপনি যে বিজনেস করছেন এটা কিন্তু সরকার অনুমোদিত এখন পর্যন্ত হয়নি। আপনি কেন অনুমতি নিচ্ছেন না সরকারের? তাহলে কি আপনি বাংলাদেশের সরকারকে মানেন না? আপনাদের মতো সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আমি আবেদন করেছিলাম, আশা করি কয়েকদিনের মধ্যে আমি অনুমতি পেয়ে যাব। তার আগে যদি কেউ আমার চন্দনের দিকে চোখ তুলে তাকায়ও, আমি তার চোখ তুলে ফেলবো, এটা যেই হোক না কেন। দেখুন, আপনি আমার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করতে পারেন না। আমি একজন সাংবাদিক, আর আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আকাশ আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে গেল। আকাশ উঠে চলে যাওয়ার পরে এদিকে সাথী তার পিছনে ডাকতে শুরু করলো। আকাশ সাথীর কোনো কথা না শুনেই গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে উঠে পড়ার পরে হাসান গাড়ি চালাতে শুরু করলো। আর এদিকে জুবাইরকে আকাশ ফোন দিয়ে বলতে লাগলো, ওই মেয়েটার ব্যাপারে ভালো করে খোঁজ নে। আর ওই মেয়েকে সন্দেহ হচ্ছে আমার। ওই মেয়েটা হয়তো কারো কথা শুনেই এখানে এসে গেছে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছুই ব্যবস্থা করেছি এবং মেয়েটার 14 গোষ্ঠীর খবর আমি নিয়ে তারপরে আপনার এখানে পাঠাচ্ছি। এই কথা বলার পরে আকাশ কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে গাড়িটা দ্রুত গতিতে আবারও সেই আকাশের শহরে ফিরতে শুরু করলো। আকাশ তার শহরে ফেরার পরে তার নিজের কাজে মনোযোগ দিল। আর এদিকে সাথীর এই ভিডিও রেকর্ড তার চ্যানেলে ছেড়ে দিল। আর মুহূর্তের মধ্যে খবরটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। আকাশের কথাগুলো কারো কারো ভালো লেগেছে, আবার কারো কারো ভালো লাগেনি। আর
আর তবে সাথীর নামটা সবার সামনে চলে আসে। এদিকে হৃদয়ের বস সালমান সে সাথীর কথা জানতে পারেন, আর সাথীর কথা জানতে পারার পরে সালমান সাথীকে কল দেয়। আর কল দেওয়ার পরে এদিকে সাথী তখন বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাকে কেন কল দিয়েছেন? আপনার মতো লোকের সঙ্গে তো আপনার কোনো কথা নেই। আপনি অনেক খারাপ একজন লোক, আর খারাপ মানুষের সঙ্গে আমি কখনোই কথা বলি না। সাথী, তুমি আমার কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি এখন থেকে আমার হয়ে কাজ করবে। আশা করি তোমার কোনো টাকা পয়সার অভাব হবে না। ওই আকাশ আমার ডান হাত হৃদয়কে মেরে ফেলেছে। হৃদয় ছিল আমার খুবই কাছের নিজের ছোট ভাইয়ের মতো, তাকেও মেরে ফেলেছে ওই আকাশ। ওই আকাশকে কিভাবে ধ্বংস করা যায় সেটা নিয়েই তোমার সঙ্গে আমি আলোচনা করব। তুমি আমার সঙ্গে দেখা করো আজকে বিকালে 4টার দিকে। আমি কোনো দেখা করতে পারবো না। যার দরকার সে নিজেই আমার সঙ্গে দেখা করে নেবে, আর তোর মতো লোকের সঙ্গে দেখা করে কোনো লাভ নেই আমার। ঠিক আছে, তোমার দেখা করতে হবে না, আমি নিজেই গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তুমি গাড়িতে করে চলে আসো আমার ঠিকানায়। আমার লোকজন গিয়ে তোমাকে তুলে নিয়ে আসবে। আর কোনো কথা না বলে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই সাথীর বাসার সামনে একটা গাড়ি চলে আসলো। সাথী কোনো কিছু না ভেবে তার সব কিছু নিয়ে রেডি হয়ে গাড়িতে বসে পড়ল। আর গাড়িটা দ্রুত গতিতে সালমানের ডেরায় যেতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে সাথীকে অজ্ঞান করে ফেলা হয়। তার সাথে কেউ অজ্ঞান করে ফেলার পরে গাড়িটা গোডাউনের দিকে গেল, কেননা সাথী কোনোভাবেই এই জায়গাটা চিনতে না পারে। আর ওখানে নিয়ে যাওয়ার পরে সাথীর জ্ঞান ফিরিয়ে তাকে সামনে নিয়ে আসা হলো। আর সালমান তখন সাথীর সামনে আসার পরে বলতে লাগলো, ওয়েলকাম টু মাই গোডাউন। এটা হলো আমার সাম্রাজ্য। এই সাম্রাজ্যে শুধু আমার কথাই চলে। আমার কথা ছাড়া একটা পিঁপড়াও এখান থেকে যেতে পারে না। আমি তোকে ভালো কাজে লাগাতে চাই। তুই আকাশের যে ইন্টারভিউ নিয়েছিস সেটা আমার খুব পছন্দ হয়েছে। তুই পারবি আকাশের ব্যাপারে সকল তথ্য এনে দেওয়ার জন্য। আমি সত্যি সামনে আনার জন্য ওর ইন্টারভিউ নিয়েছি। তোর হয়ে কাজ করার জন্য আমি ইন্টারভিউ নেইনি। আমি তোর প্রস্তাবে রাজি নই। আর আমি অনেক আগেই বুঝতে পারছিলাম যে তুই আমাকে দিয়ে এরকম কিছুই করাবি, কারণ তোর দ্বারা এগুলোই সম্ভব। আর এই জন্যই তুই এখন পর্যন্ত পালিয়ে আছিস। তুই আর কোনো কথা বলবি না। আমার উপর কথা বললে এখান থেকে আর জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। আমার লোকেরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। তুই কি এটা চাচ্ছিস? তুই কিন্তু আমার জায়গায় ফেসে গেছিস। বল আমাকে কি করতে হবে। তবে একটা কথা, আমি আকাশের সঙ্গে লাগতে গেলে কিন্তু আকাশ জানতে পারলে পুরো সবাইকে শেষ করে দিবে। আকাশ কেমন মানুষ সেটা আমার থেকে তোর খুব ভালো করে জানা। আকাশ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ওই চন্দননগরের দিকে চোখ তুলে তাকালেও চোখ তুলে ফেলবে। তুই আকাশের সঙ্গে প্রেমের অভিনয় করবি আর আকাশকে প্রেমের ফাঁদে ফেলে তার সব কিছু হারিয়ে নিবি। তার কোথায় কি আছে কিভাবে এগুলো আমার আন্ডারে আনতে পারবো সব কিছু জেনে নিবি। তারপরে তুই নিজে থেকে আকাশকে মেরে ফেলবি। আর যদি আমার কথা মতো না চলিস তাহলে তোর পুরো ফ্যামিলিকে আমি শেষ করে দেব এই মুহূর্তে। তোর বাবার সঙ্গে আমার লোকেরা রয়েছে। তোর বাবাকে আমার লোকেরা ফলো করেছে, ভিডিও দেখ। আমার পক্ষে এটা করা অসম্ভব। যদি আকাশকে ভালোবাসতে হয় তাহলে মন থেকে ভালোবাসবো, কারণ আকাশের মতো মানুষকে যদি নিজের করে পাওয়া যায় তাহলে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই। ওর মনটা যেমন ভালো, ও মানুষটাও তেমন একটা ভালো। দেখ, এখন তুই ভালো মতো চিন্তা কর, কারণ আমার কথা না শুনলে তোর কি অবস্থা হবে সেটা তো অবশ্যই তুই বুঝতে পারছিস। তোর বাবাকে আর কখনো বাবা ডাকতে পারবি কিনা সেটা আমি শিওর দিতে পারছি না রে। আকাশ এদিকে বোর্ড মিটিং করার জন্য মালয়েশিয়া যাওয়ার জন্য তৈরি করছেন। ওখানে সকল মাফিয়ারা আকাশের সঙ্গে মিটিং করবে, আর এজন্যেই আকাশ হাসানকে নিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হঠাৎ করেই জুবাইর তাকে কল দিল, আর জুবাইর কল দেওয়ার পরে তখন বলতে শুরু করলো, বস, আমি মেয়েটার ব্যাপারে জানতে পেরেছি। মেয়েটা এখন সালমানের সঙ্গে আছে। সালমান তার লোকজন দিয়ে মেয়েটাকে তার গোডাউনে নিয়ে চলে গেছে। আর সালমান ভয় দেখাচ্ছে সাথীকে।
যেন আপনার হয়ে কাজ করে, আর এজন্য তার বাবাকেও ওরা তাদের টার্গেটে রেখেছে। ঠিক আছে, সমস্যা নেই। তুই মেয়েটার দিকে খেয়াল রাখিস। ওরা মেয়েটার যে কোনো ক্ষতিই করতে পারে, কিন্তু কোনোভাবেই যেন মেয়েটার ক্ষতি না হয় সেই কথাটা মনে রাখবে। আর এদিকে সব কিছু ঠিকঠাকভাবে সামনে রাখবে। আমার কথা ছাড়া কাউকে কোনো অ্যাটাক করতে যাবি না, ঠিক আছে? যেগুলো কাজ দিয়ে যাচ্ছি সেগুলো ভালোভাবে করবি। আমি 2 দিনের মধ্যেই ফিরে আসবো। আকাশ একথা বলার পরে কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে সে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। আকাশ এয়ারপোর্টের দিকে রওনা হওয়ার পরে এদিকে এয়ারপোর্টে নামার পরে গাড়ি থেকে নামতেই হঠাৎ করে সাংবাদিকরা তাকে ঘিরে ধরলো। হঠাৎ করে ওরা কিভাবে জানতে পারলো সেটাই আকাশ চিন্তা করছে, কারণ সবখানেই সাংবাদিকরা এসে তাকে ভিড় করে। আর তখন একটা সাংবাদিক তাকে প্রশ্ন করলো, স্যার, আপনি মালয়েশিয়া কেন যাচ্ছেন? এটা যদি আমাদেরকে বলতেন। আপনি কি আপনার ব্যক্তিগত কাজের জন্য যাচ্ছেন নাকি অন্য কিছু? আমরা সেটা জানতে চাচ্ছি। দেখুন, আমি মালয়েশিয়া যাচ্ছি, আমার নিজের চিকিৎসা করানোর জন্য হয়েছে। আমি এছাড়াও বিজনেসের কাজে যাচ্ছি। ধন্যবাদ। আমার তো মনে হচ্ছে আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন মিটিং করার জন্য, বোর্ড মিটিং, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের সকল মাফিয়ারা ওখানটাই আসবে এবং মিটিং করবে। সাথী মেয়েটা এই কথা বলার পরে সকলের পেছন থেকে সামনে চলে আসলো। আর সকলেই পেছন থেকে সামনে আসার পরে আকাশের দিকে তাকালো। আর এদিকে আকাশ কিছুটা অবাক হয়ে গেছে, কারণ এসব কিছু কিভাবে জানতে পারলো? সালমানের সঙ্গে ছিল, তার মানে কোনো না কোনোভাবে খবর পেয়ে এখান পর্যন্ত চলে এসেছে। আকাশ কোনো কথার উত্তর না দিয়ে ভিতরে চলে গেল। আর ভিতরে যাওয়ার পরে তার ফ্লাইটের সময় হলো। তার ফ্লাইট যথারীতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করলো। মালয়েশিয়ার সময় বিকাল 5টার দিকে ওখানকার এয়ারপোর্টে এসে নামলো আকাশের ফ্লাইট। এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা একটা গাড়িতে উঠে পড়লো। আর পিছনে সামনে অনেক গাড়ি রয়েছে, প্রায় 15টা মার্সিডিজ আকাশের পিছনে এবং সামনে রয়েছে। আকাশের গাড়িটা মাঝখানে রয়েছে। আকাশও সোজা হোটেলে চলে আসলো। আকাশ হোটেলে আসার পরে তখনই হঠাৎ করেই আকাশের ফোনটা বেজে উঠলো। আর আকাশ কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে তখন আকাশকে বলতে লাগলো, ওয়েলকাম টু মালয়েশিয়া। আপনাকে মালয়েশিয়াতে স্বাগতম। সকালে সন্ধ্যা 7টায় ওই জায়গায় পৌঁছে যাবে। আপনি ফ্রেশ হয়ে রেস্ট করে চলে আসবেন। এখানে সবাই চলে এসেছে অলরেডি। ঠিক আছে, আর কোনো রকম ঝামেলা যেন না হয়। সবাইকে অপেক্ষা করতে বল। এই মিটিংটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আকাশ একথা বলার পরে কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে যথারীতি সে ফ্রেশ হয়ে রেস্ট করে তারপর হোটেল থেকে বের হলো সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে বের হওয়ার পরে তাড়াতাড়ি করে মিটিং করার জন্যে অন্য একটা রেস্টুরেন্টে চলে আসলো। পুরো রেস্টুরেন্টে আকাশ বুক করে ফেলেছে। এখানে আজকে রাতের মধ্যে একটা মাছিও পর্যন্ত আসবে না, এমনকি রেস্টুরেন্টের স্টাফরা সকলেই চলে গেছে। পুরোটাই রেন্টে নিয়েছে আকাশ। আকাশের লোকজন রেস্টুরেন্টের চারপাশে ছড়ানো আছে। আকাশ গাড়ি থেকে হাওয়ার পর হাসান এসে দরজা খুলে দিল। আর হাসান দরজা খুলে যাওয়ার পরে আকাশ তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারলো প্রায় 10 দেশের মাফিয়া এসে সেখানেই বসে আছে। আকাশ ওখানে যাওয়ার পরে বড় একটা চেয়ারে বসে পড়ল। আর আকাশকে দেখে দাঁড়িয়ে সকলেই সম্মান জানালো। আকাশ সবাইকে বসার জন্যে বলল। আর তখন আকাশ আবারও বলতে লাগলো, তোরা সকলেই বিভিন্ন দেশে আমার হয়ে কাজ করছিস। আমার চন্দননগরের ব্যাপারে তোরা কিছু তথ্য শুনেছিস। সালমান এবং তার পেছনে কে আছে সেটা খুঁজে বের করতে হবে আমাদের। তারা চাচ্ছে পুরো চন্দননগর দখল করে নেয়ার জন্য, আর এদিকে আমার যত ব্যবসা আছে সকল কিছু ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এগুলো কোনোভাবেই করতে দেয়া যাবে না। আগে আমাদের জানতে হবে লোকটাকে যে পিছন থেকে সালমানকে সাপোর্ট দিচ্ছে। সেই লোকটার খবর জানতে পারলেই আর কোনো কিছুর প্রয়োজন নেই। ওরা কি করতে পারবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। বস, আমার মনে হচ্ছে এখানে বাংলাদেশের মধ্যেই কোনো একজন আছে যে সালমানকে সরাসরি সাহায্য করেছে, তবে আমরা তাকে খুব কাছ থেকে চিনি। সেটাও হতে পারে, তবে একটা কথা,
এটা হলেও আমার কথা ছাড়া তোরা কেউ বাংলাদেশে প্রবেশ করবি না, কারণ আমি চাই ও আমাকে দুর্বল ভেবে আরও এগিয়ে যাক। কিন্তু ভাই, একের পর এক যদি আপনার পর অ্যাটাক আসতে পারে তাহলে কি আমরা বসে থাকতে পারবো? আর এটা কখনোই হতে পারবে না যে ওরা কোনো ক্ষতি করতে পারে আপনার কোনো ক্ষতি করার আগে আমরা তাদেরকে মেরে ফেলবো। শোন, আমি কখনোই নিজেকে নিয়ে টেনশন করি না। আমি টেনশন করি ওরা যদি আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে ওই মানুষগুলোর ওপর কোনো অ্যাটাক করে, তাহলে তখন কি হবে? এটা কি একবারও ভেবে দেখেছিস? বস, এটা শিওর থাকেন যে ও যদি আপনার সঙ্গে না পারে তাহলে কিন্তু মানুষের উপরে অ্যাটাক করতে পারে। আর মানুষের উপরে অ্যাটাক করলে মানুষ আপনাকে ভুল বুঝবে আর সকলের কাছে আপনি ছোট হয়ে যাবেন, আর সেটা দেখে মজা পাবে। আর কত কত নিরীহ মানুষ মারা যাবে সেটা তো কোনো হিসাবই নেই। এখন এটাই হচ্ছে মূল কথা, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা চিন্তা। আমাদেরকে খুঁজে বের করতে হবে সালমানের পেছনে কে আছে, তাহলে আমরা এগুলোকে ঠেকাতে পারবো। না হলে একটা মানুষও জীবিত রাখা যাবে না, সবাইকে সে নরপশুর মতো হত্যা করবে। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখান থেকে দেখছি কি করা যায়। আর আপনি শিওর থাকেন ওর যেগুলো ব্যবসা আছে ওইগুলো আমরা সকলেই শেষ করে দেব 2 দিনের মধ্যে। আপনি দেখতে পারবেন তার ফলাফল আমরা কি করি। আর বস, আমরা আপনার সাথে আছি, আর আপনি হলেন আমাদের আন্ডারওয়ার্ল্ডের চেয়ারম্যান। আপনি যেটা বলবেন সেটাই হবে, পুরো আন্ডারওয়ার্ল্ড আপনার পায়ের নিচে থাকবে। তাহলে আজকে মিটিং এই পর্যন্তই। পরবর্তী আপডেট তোদেরকে আমি ফোন করে জানিয়ে দেব। আর তোরা মালয়েশিয়াতেই আপাতত থাক, তোদেরকে বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে তখন আমি তোদেরকে ডাকবো। ওকে বস, চিন্তা করবেন না, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আপনার কথার উপর আমি কখনো কথা বলিনি, আর কাজ তো করা অনেক দূরের কথা। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি তুই কেমন। তোর লোকজন নিয়ে দেখ সালমানের কোন কোন ব্যবসা আছে, আর ওইগুলো ব্যবসা একদম পুরো মাটির সঙ্গে মিশিয়ে দেবে, বুঝতে পারছিস? আকাশ সবার সঙ্গে আরো কিছু কথা বলে ওখান থেকে উঠে গেল, আর ওখান থেকে সোজা গাড়িতে করে অন্য একটা জায়গায় গেল। সেখানে তার চন্দন কাঠ নিয়ে একটা মিটিং রয়েছে, আর এসব মিটিংয়ের মধ্যেই হঠাৎ করে জুবাইরের কল আসলো। আর জুবাইর কল দেওয়ার পরে বলতে শুরু করলো, ভাই সর্বনাশ হয়ে গেছে। আপনি যেখানে মাল ডেলিভারি দিতে বলেছিলেন আমি সেগুলো ভালোভাবে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু একজন অফিসার সেগুলো আটক করে ফেলে। আপনার পরিচয় দেওয়ার পরেও সে মালগুলো ছাড়তে চাইছে না। এখন কি করব? মালটাকে ফেলে দেব? তবে উনি আবার মেয়ে, একজন লেডি পুলিশ এরকমটা করেছে খোঁজ নিয়ে জানতে পারলাম। উনি নতুন পুলিশ কমিশনার হয়ে এসেছে আর এ শহরের দায়িত্ব পেয়েছে। টেনশন করিস না, আমি কালকে বাংলাদেশে যাচ্ছি আর দেখছি কি করা যায়। বাকি কাজগুলো করতে থাকবি, আমি আসার পরে বলে দেব কি করতে হবে। আকাশ এই কথা বলার পরে কল কেটে দিল। আর আকাশ কল কেটে দেওয়ার পরে এভাবেই সময়টা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা যথারীতি আকাশ প্রাইভেট প্লেনে করে সে বাংলাদেশে চলে আসলো। আর বাংলাদেশে আসার পরে ওই মেয়েটার ব্যাপারে ভালো করে খোঁজ নিতে থাকেন। আর মেয়েটা এখন থানায় রয়েছেন। আকাশ তাড়াতাড়ি করে সোজা থানায় চলে আসলো। আকাশ থানায় আসার পরে আকাশকে দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে সবাই। আকাশ যখন একজনকে জিজ্ঞাসা করলো কমিশনার এখন কোথায় আছে, আর সে বলল ভিতরে আছে। আর আকাশ ভিতরে যাওয়ার পরে দেখতে পারল লেডি পুলিশ নুসরাত চৌধুরী সে ফোনে কথা বলছে। আর তখনই সে আকাশকে বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় আমার রুমে আমার অনুমতি না নিয়ে প্রবেশ করার? আপনি জানেন আপনাকে এখন আমি পুরো ভিতরে ভরে দিতে পারি। মুখ সামলে কথা বল। তোর সঙ্গে আমি এখানে এসেছি কথা বলার জন্য, এটাই তোর ভাগ্য। আমার মাল আটকানোর সাহস কি করে হয় তোর? হ্যাঁ, এগুলো বেআইনি, আর বেআইনি মাল আটক করব এটাই স্বাভাবিক। আমার যেটা কর্তব্য আমি সেটাই পালন করেছি। আমি মাদকদ্রব্য বিক্রি করছি যে এটা বেআইনি? এটা আমার নিজস্ব সম্পদ, আর আমার নিজের সম্পদ যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারি। এটা তো রাষ্ট্রীয়ভাবে পাওয়া হয়নি, তাই না? এটা আমি নিজে কষ্ট করে এ পর্যন্ত এনেছি। আমার কাছে এটা বেআইনি, তাই আমি এগুলো আটক করেছি। আর তাছাড়া আমি আর বেশি কিছু বলতে পারবো না। আপনি এখন আসতে পারেন, আর যদি কোনো কথা বলতে চান তাহলে লকআপে ভরে দেব।
আকাশ একথা শুনে নুসরাতকে একটা থাপ্পড় মারলো। নুসরাতকে থাপ্পড় মারার পরে হাসানকে বলল নিয়ে আসার জন্য, আর হাসান হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো গাড়ির কাছে। আর আকাশ তখন বলতে লাগলো, আমি খুব ভালো করেই জানি তোকে এই কাজটা করতে বলেছে সালমান, আর তুই নতুন পদে এসেছিস শুধুমাত্র সালমানের জন্য। তোকে আজকে বোঝাবো আমি কে। তুই তো মালামাল ফেরত দিবি, তারপরে দেখবি আমি কি করতে পারি। এভাবে সবার সামনে অসম্মান করাটা তোর পাওনা ছিল। আকাশ নুসরাতকে নিয়ে আসার পরে গোডাউনে বন্দি করে রাখলো। আর গোডাউনে বন্দি করে রাখার পরে এদিকে আকাশ রুমের ভিতরে প্রবেশ করলো। আর রুমের ভিতরে প্রবেশ করে চেয়ার নিয়ে সামনে বসে পড়লো। তাকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর তখন আকাশ খুবই নরম কণ্ঠে জিজ্ঞেস করতে লাগলো, সত্যি করে বল কি হয়েছে? আমার মালগুলোকে কোথায় রেখেছিস? এই মালগুলো না পেলে তোকে জীবিত এখান থেকে ছাড়বো না। আর আমার সম্পর্কে তোর একটু হলেও কিন্তু আইডিয়া আছে। আমি ওই মালগুলো নষ্ট করে সালমানের কাছে পাঠিয়ে দিয়েছি, আর ওই মালগুলো আমি নদীতে ভাসিয়ে দিয়েছি। আমাকে যেটুকু বলা হয়েছিল আমি সেটুকুই করেছি। তোর চোখ বলছে তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। তুই সালমানকে দিয়েছিস, তারপর আবার মালগুলো নষ্ট করেছে, সেটা মিথ্যা বলার কি প্রয়োজন? সালমান এখন কোথায় আছে, আর এই মালগুলো আমি কিভাবে ফেরত পাবো? আমি সেটা জানি না। ও ড্রাইভারকে মেরে ফেলে, তারপরে ট্রাক ওদের লোক নিয়ে গেছে। এখন ওরা কোথায় গেছে সেটা আমি জানি না। আমি এটার জন্য মোটা অঙ্কের টাকা পেয়েছি। আমার কাজ ছিল এগুলো আটকানো আর তাদের হাতে পৌঁছে দেওয়া। শুধু শুধু আমার পেছনে কেন লাগতে আসলি এভাবে? মনে করেছিলি আমার ক্ষতি করতে পারবে? হ্যাঁ, আমি তো আমার মালগুলো ঠিকই ফেরত পাবো, আর সেগুলো তুই নিজেই এনে দিবি। কিভাবে ফেরত আনবি সেটা আমি জানি না, আর ফেরত না আনলে কি হতে পারে সেটা তো আর মুখ ফুটে বলা লাগে না। বস, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি বুঝতে পারিনি, আসলে লোভে পড়ে গিয়েছিলাম, তো তার জন্য এমনটা করে ফেলেছি। আকাশ তখন নুসরাতকে আর কোনো কথা না বলে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে তখনই হাসান আকাশের একটা বক্স নিয়ে আসলো। আকাশের বক্স নিয়ে আসার পরে আকাশ ফিঙ্গার কাটিং দিয়ে নুসরাতের একটা আঙ্গুল কেটে দিল। আঙ্গুল কেটে দেওয়ার পরে নুসরাত তারপরে বাঁচাও বাঁচাও করে বলতে লাগলো, কিন্তু এখানে বাঁচাতে কেউ আসবে না, কারণ এখানে বাঁচানোর সাহস আর কারণেই। এখানে আকাশ যেটা বলবে সেটাই হবে। আকাশ এটা দেখে হাসছে। আর তখন আকাশ আবারও নুসরাতকে বলতে লাগলো, এখন তোকে বলছি সব কিছু বলে দে, না হলে কিন্তু এর চেয়ে আরো ভয়ঙ্কর রকমের তোকে কষ্ট দেব আমি। তুই ভাবিস না তুই মেয়ে বলে তোকে আমি ক্ষমা করে দেব। আমার কাছে এসবের কোনো মূল্যই নেই। মূল্য থাকতো যদি তুই ভালো হতি, কিন্তু তুই মেয়ে নামে একটা কলঙ্ক। তোর জন্য আরো 10টা মেয়ে কলঙ্ক হবে। তার চেয়ে ভালো তোকেই যদি মেরে ফেলি, তাহলে ওই 10টা মেয়ে বেঁচে যাবে। বস, আমি সব কিছু বলে দিচ্ছি, তবু আপনি প্লিজ মারবেন না আমাকে। প্লিজ আমাকে ইনজেকশনটা দিন। আমি ব্যথায় সহ্য করতে পারছি না। আমাকে ক্ষমা করে দিন। আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আকাশ নুসরাতকে আর কোনো কিছু বলল না। নুসরাতকে ইনজেকশন দেওয়ার পরে নুসরাত সবকিছুই স্বীকার করলো। আর নুসরাত এটাও বলল সালমান এখন কোথায় আছে, সে মালগুলো কোথায় রেখেছে। আর এদিকে আকাশ তার লোকজন নিয়ে বেরিয়ে পড়ল। সকলেই গাড়ি নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে সালমানের আস্তানার দিকে। আর সালমান আর আস্তানায় কাছাকাছি আসার পরে ওরা গাড়ি থেকে নেমে গেল। আকাশ তখন সবাইকে বলতে লাগলো, শোন, আমার মনে হয় এখানে সালমান নেই, কারণ সালমান এত সহজে এখানে থাকবে এটা আসলেই বিশ্বাস করা যায় না। সালমান এখান থেকে হয়তো অন্য কোথাও চলে গিয়েছে, তবে এখানে যারা আছে তাদেরকে একটা কেউ বাঁচিয়ে রাখবি না, তোরা সব কয়টাকে মেরে ফেলবি। আকাশ এমন কথাটা বলার পরে তার বন্দুক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আর আকাশের কথা মতো সকলেই চারিদিক থেকে পুরো জায়গাটা ঘিরে ফেললো।
আর সকলে জায়গাটাকে ঘিরে ফেলার পরে সামনের দিকে আরো এগিয়ে যেতে শুরু করলো। আর ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলার কারণে ওরা কোনো দিকে পালাতে না পেরে ওরাই আগে গুলি করতে শুরু করে দিয়েছে। প্রায় 20 মিনিট গোলাগুলি হওয়ার পরে দেখতে পারলো ওরা সবাই মারা যাচ্ছে। আর সালমানের লোকেরা যেভাবে পারছে পালিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করছে, কিন্তু এদিকে আকাশ অনেক আগেই গেটের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। আকাশ তারপর সবাইকে মেরে ফেলে। ওখানে যে দায়িত্ব ছিল নাম হলো জনি, ওই জনির কাছে গিয়ে বলতে লাগলো, জনি, তোর এত বড় সাহস! তুই আমার মালামাল এখানে এনে রেখেছিস? তুই কি আমার ব্যাপারে জানতি না? অবশ্যই জানতি, কিন্তু তুই জানার পরেও তুই এই অন্যায়টা করে ফেলেছিস। কিন্তু এখন কি করবি? বস, আসলে আমার কোনো দোষ নেই। আমাকে সালমান ভাই যে কথাগুলো বলেছিল আমি সেই অনুযায়ী কাজ করেছি, আর এর জন্য আমি টাকা পেয়েছি। আমি টাকার লোভে পড়ে এসব করে ফেলেছি। আমি খুব ভালো করেই জানি যে সবাই টাকার লোভে পড়ে এসব করে, কিন্তু টাকার লোভে পড়ে তুই কার জায়গায় হাত দিয়েছিস সেটা তো তুই এখনো ভাবতেই পারছিস না। আমি পুরো অবাক হয়ে গেলাম। তোরা আমার ট্রাকগুলোকে নিয়ে তোদের কাছে রেখেছিস আর মনে করেছিস এগুলো তোদের হয়ে যাবে? এত সহজে তোদেরকে আমি ছেড়ে দেবো? সব কিছুতে ছাড় দিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে একটু তোরা ছাড় পাবি না। বস, আমাকে মাফ করে দিন। আমি না হয় একটা ভুল করে ফেলেছি। আমাকে মারবেন না প্লিজ। আমি বাঁচতে চাই। আমি এই সুন্দর পৃথিবীতে আরো বাঁচতে চাই। তোকে বাঁচিয়ে রাখলে এ দেশের কোনো উন্নতি হবে না, এটা সত্যি। তাই তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তুই বেঁচে থাকলে আরো মানুষের অনেক ক্ষতি হবে, আর এই ক্ষতিগুলো আমি কি করে সহ্য করতে পারি বল? জনি আর কোনো কথা বলতে পারল না। তার আগেই আকাশ মুখের উপর পিস্তল ঢুকিয়ে তাকে পরপর অনেকগুলো গুলি করে দেয়। আকাশ গুলি করে দেওয়ার পরে তার লোকজনকে বলল ট্রাক নিয়ে যাওয়ার জন্য, আর তার লোকজন আকাশের ট্রাক নিয়ে যেতে শুরু করলো তার গোডাউনে। আর এদিকে আকাশ গাড়িতে উঠে পড়ল, আর অফিসের সামনে দেখতে পারলো সাংবাদিকরা ভিড় করে আছে। আকাশ তার অফিসের সামনে নামলো। তার অফিসের সামনে নামার পরে সকল সাংবাদিক তাকে ঘিরে ধরলো, আর তখন একজন প্রশ্ন করলো, স্যার, আমরা খবর পেয়েছিলাম আপনার ট্রাকগুলো সালমানের লোকেরা নিয়ে গেছে। আপনার ড্রাইভারগুলোকেও কিডন্যাপ করা হয়েছিল সঙ্গে সঙ্গে। তা আপনি কি আপনার মালামাল এইমাত্র ফিরিয়ে নিয়ে আসলেন? দেখেন না, আপনারা এত কেন আমাকে নিয়ে মাতামাতি করছেন? আমার মাল আমি কি করব না করব সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত বিষয়। আপনাদের এত নাক গলানোর কি আছে? নাক গলানোর তো অবশ্যই আছে। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের আইন না মেনে এসব কাজ করবেন আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না, এটা তো কখনোই হতে পারে না। আপনি যদি সরকারের অনুমতি নিয়ে এসব কাজ করতেন তাহলে আমাদের কোনো মাতামাতি করার ছিল না। এই যে ম্যাডাম, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। এই জোকের মতো আমার পিছনে পড়ে কি পেয়েছেন বলুন তো? আপনি কি আমাকে থ্রেট করার কথা বলছেন? আমাকে থ্রেট করে কথা বলার সাহস আপনার নেই। আমার সম্পূর্ণ অধিকার আছে আপনাকে এসব প্রশ্ন করার। আপনি মনে করবেন না আপনি ছাড় পেয়ে যাবেন। এখানেই কেউ ছাড় পাবে না। এই কথা বলার পরে আকাশ আর কোনো কথা বলল না। আকাশ চুপচাপ ভেতরে চলে গেল। আর এদিকে সাথী, সে একা একাই মনে মনে হাসতে লাগলো, কারণ সাথী তো আকাশের প্রেমে পড়ে ফিদা হয়ে গেছে। তাই তো বারবার প্রশ্ন করেন, আটকানোর চেষ্টা করছেন। আর এদিকে আকাশ সাথীকে নিয়েই টেনশন করছে, মেয়েটা এত তার পিছনে পড়ে আছে কেন। আর আকাশ অফিসে বসে তার কেবিনে এইসবই চিন্তা করছিল। আর হঠাৎ করেই আকাশের মোবাইলটা বেজে উঠল, আর ওখান থেকে ডেভিড বলতে লাগলো, বস, মালামালগুলো পৌঁছে দেওয়া হয়েছে আগের জায়গায়, আর ওরা অলরেডি পরবর্তী চালানের টাকা পাঠিয়ে দিয়েছে। আমি এগুলো আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি, একটু চেক করে নেবেন। আর ওরা আমাদের কাছে অন্য কিছু চাইছে। ওদেরকে বল এখন অস্ত্র দেওয়া সম্ভব না, কারণ অস্ত্র নিয়ে আমি এখন কোনো কাজ করতে চাচ্ছি না। এদিকে সালমানকে আমার ভালো করে দেখতে হবে। আমি সালমানের বিষয়টাই মনোযোগ দিতে চাই। ঠিক আছে বস, আমি তাহলে তাদেরকে না করে দিচ্ছি যে এখন দেওয়া যাবে না। পরে সময় হলে বস আপনাদেরকে জানিয়ে দেবে।
তখনই কল কেটে দিল আকাশ। কল কেটে দেওয়ার পরে এদিকে সাথী আকাশের অফিসে প্রবেশ করলো। আকাশের অফিসে প্রবেশ করার পরে ঘুরে ঘুরে সবটাই দেখছিল। আর এদিকে তখন ম্যানেজার সাহেব এসে সাথীকে প্রশ্ন করলো, দেখুন ম্যাম, আপনি এভাবে অফিসের মধ্যে কাউকে না বলে ঘোরাঘুরি করতে পারেন না। এটা আমাদের স্যারের নিষেধ রয়েছে। আপনি এখান থেকে বের হন, না হলে আমরা সিকিউরিটিকে ডাকতে বাধ্য হব। এই আপনার সাহস কি করে হয় আমাকে এভাবে কথা বলার? আপনি জানেন আমি একজন সাংবাদিক। আরও একটা পরিচয় আছে, সেটা হলো আমি আপনাদের বসের হবু বউ। আপনার কথা শুনে আমার সত্যি অনেক বেশি হাসি পাচ্ছে। আপনাকে কি আবার নতুন করে জানানো লাগবে, নাকি সবাই জানে যে আকাশ চৌধুরীর এসব কিছু নেই? আকাশ চৌধুরী একা, বুঝতে পেরেছেন আপনি? আগে একা ছিল, এখন একা থাকবে, এইটা কি করে সবাই মনে করতে পারে? মানুষের পরিবর্তন হতেই পারে, এটা যে কোনো মানুষের হাত ধরে পরিবর্তন হওয়াতে পারে। তবে আমি হলাম বিশেষ একটা মানুষ। দেখুন ম্যাম, আপনার সঙ্গে আমার তর্কে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আপনি আপনার সবকিছু নিয়ে এখান থেকে চলে যান। অফিসের মধ্যে আপনার প্রবেশ করার অধিকার কেউ দেয়নি। আমাদের স্যার জানলে স্যার আমাদেরকে বকা দেবে। আমি আপনার স্যারের সঙ্গে দেখা না করে আমি যাব না। আপনি আপনার স্যারকে কল করে বলুন আমার কথা, সাথী চৌধুরী আপনার সঙ্গে দেখা করতে চাইছে, তাহলেই হবে। ম্যানেজার এই কথা শুনে তাড়াতাড়ি করে আকাশকে কল দিল। আর আকাশকে কল দেওয়ার পরে ম্যানেজার সবকিছুই বলল। আর আকাশ কিছু চিন্তা না করে পাঠিয়ে দেওয়ার জন্যে বলল। আর সাথী তার ক্যামেরাম্যান এবং তার সবকিছু রেখে আকাশের কেবিনে প্রবেশ করলো। সাথী আকাশের কেবিনে প্রবেশ করার পরে তখন দেখতে পারল আকাশ কফি খাচ্ছে। আর তখন সাথী বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এভাবে কফি খাচ্ছেন একা একা? তো তাও আবার আমাকে রেখে। আকাশ চৌধুরী, আপনি যতই কিছু লুকানোর চেষ্টা করেন, আমি কিন্তু অল্প অল্প করে অনেক কিছুই জেনে ফেলেছি আপনার সম্পর্কে। আমি কি আপনার জন্য এখানে ফাজলামি করার জন্য বসে আছি, নাকি আপনি আমার কোনো কিছু হন? না আপনার সঙ্গে আমার সারাদিন পরে এসব গল্প করব? আজাইরা কি কারণে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন তাড়াতাড়ি বলে এখান থেকে কেটে পড়েন। আমি তো আসলাম আপনার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, আর সাংবাদিকরা তো সবার সঙ্গে আড্ডাই দিতে বেশি পছন্দ করে, তাই না বলেন? আমি বারবার বলছি যে আমার সম্পর্কে জানার কোনো কিছু নেই। আমি এর মধ্যে আবার জানার সম্পর্ক কি আছে? হ্যাঁ দেখুন, আমার আগে পিছনে কোনো কিছুই নেই। আমি একজন মাফিয়া, অনেক খারাপ একজন লোক। আপনি একজন মাফিয়া এটা তো সকলেই জানে। আপনার কাজ কি, আপনি কি করেন, সেগুলো সম্পর্কে জানতে চাই। আপনি কি করেন, এখানে এসেছেন, আর আপনার কথাগুলো কেন শুনছে, এসবের প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে। আমি এগুলো জানতে চাই। আপনার ইন্টারেস্ট থাকলেই যে আমি আপনাকে বলবো এরকমটা কখনোই আশা করবেন না। আপনি প্রথমত নারী, যে কিনা আমার সঙ্গে কেবিনে বসে কথা বলছেন। আজ পর্যন্ত কোনো মেয়ে আমার সঙ্গে কথা বলার সাহসও পায়নি, আর কেবিনে আসা তো দূরের কথা। আপনার টেবিলটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো, আমার বেশ পছন্দ হয়েছে। ইচ্ছে করছে এখানেই জব করে নেই পার্মানেন্টলি। দেখুন, আমি আপনাকে কোনো কিছু বলছি, আপনি কি এখান থেকে বের হবেন, নাকি আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব? আমি এখানে কোনো প্রকার গ্যাঞ্জাম করতে চাচ্ছি না। আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করবেন না। আপনার এগুলো নাটক আমার কোনোভাবেই ভালো লাগছে না। আচ্ছা, এত মিথ্যা কথা কেন বলতে পারেন আপনি? আপনি তো আমাকে পছন্দ করেন, এটা আমি আপনার চোখ দেখেই বুঝতে পারছি। না হলে এখানকার সব মেয়েরা আপনার সঙ্গে কথা বলতে ভয় পায়। আপনি মেয়েদেরকে আপনার সঙ্গে কথা বলতে তো দূরের কথা, মেয়েরা আপনার 100 হাত আগে পেছনে থাকতে পারে না। আর সেখানে কিনা আমি আপনার ক্যাবিনে বসে এতক্ষণ ধরে আপনার সঙ্গে আজাইরা কথা বলছি, আর আপনি কোনো কিছুই করছেন না। এটা সত্যি অবাক করা ঘটনা। তার মানে আমি আপনার সেই বিশেষ মানুষ। দেখুন, দয়া করে আপনি এখান থেকে বের হয়ে যান। আমি আপনাকে ভালো মতো বলছি, আমার অনেক কাজ আছে। আপনার সঙ্গে এভাবে কথা বলার মতো সময় আমার নেই। সো আপনার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না।
আকাশ এই কথাগুলো বলার পরেও সাথী তখন কেবিন থেকে বের হলো না। সাথী আরও সামনের দিকে এগিয়ে আসতে শুরু করলো, আর সাথী আকাশের দিকে এগিয়ে আসতে শুরু করে দিয়েছে। আর এদিকে আকাশ সাথীকে এগিয়ে আসতে দেখে ঠাস করে একটা থাপ্পড় মারলো, আর থাপ্পড় মারার পরে সাথীর ঠোঁট ফেটে সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করলো। আর কিছুটা অভিমান করে সাথী সেখান থেকে বের হয়ে যায়। আর কেবিন থেকে বের হয়ে যাওয়ার পরেই আকাশ তার হাতের দিকে তাকিয়ে থাকে। আকাশ মনে মনে ভাবছে সে এটা কি করে করতে পারলো, তাকে দ্বারা এটা কিভাবে সম্ভব, আজ সাথীর উপর হাত তুললো, এটা কি করে হতে পারে। সেও তো সাথীকে মনে মনে অনেক বেশি পছন্দ করে, কিন্তু হুটহাট কি হয়ে গেল কোনো কিছুই বুঝতে পারছে না আকাশ। আর তখনই আকাশের ফোনটা বেজে উঠল, আর এদিকে ডেভিড তখন ওপাশ থেকে বলতে শুরু করলো, বস, একটা খারাপ সংবাদ আছে। সেটা হলো সালমান এবং আলী মিলে ওরা আপনার চন্দননগরে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে। মনে হয় 2-1 দিনের মধ্যে চন্দননগরে অ্যাটাক করবে। এটা আমি খুব আগেই বুঝতে পেরেছিলাম যে সালমান এবং আলী এমন একটা প্ল্যান করেছে। যেহেতু এত কিছু করে কোনো কিছুই হলো না, তাই এটা একটা ফাইনাল অপশন। আর এখন আমার যত লোকজন আছে সবাইকে খবর দে, সবাইকে আমার সামনেই দেখতে চাই। আর তুই তাড়াতাড়ি করে আজকের ফ্লাইটে চলে আয়। বস, আপনিও চিন্তা করবেন না, আমি সবাইকে নিয়ে আজকে সন্ধ্যার ফ্লাইটে বাংলাদেশে চলে আসছি। তারপর দেখব আলী এবং সালমান কত বড় মাফিয়া হয়েছে। প্রত্যেকটাকে যদি আমি গুলি করে নদীতে না ফেলেছি, আমার নাম আকাশ চৌধুরী না। আমার বাবাকে ওরা বাঁচতে দেয়নি, আমার বাবার স্বপ্নটাকে ওরা দখল করতে চাইছে। এত সহজে পাবে? হ্যাঁ। আকাশ তারপর ডেভিডের সঙ্গে কিছু কথা বলল, আর ডেভিডের সঙ্গে কথা বলার পরে আকাশ কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে তখন তার নিজের প্ল্যান তৈরি করতে থাকেন। আর এদিকে সাথী আকাশের উপর অভিমান করে বাসায় গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, আমি তো তাকে আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবেসেছিলাম। আমি কি তার কাছে কোনো ক্ষমতা চেয়েছি? না কোনো টাকা পয়সা দেখে তাকে ভালোবেসেছিলাম। আমি তো তার কোনো কিছু দেখেই ভালোবাসিনি, আমি শুধু তার মনটাকে ভালোবেসেছিলাম। আর সে আমাকে শুধু শুধু কেন থাপ্পড় মারলো? যদি সে আমাকে সহ্য না করতো তাহলে আগে কেন সরাসরি বলল না? আমাকে কেন থাপ্পড়টা মারলো? এভাবে সাথী রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। আর এদিকে সাথীর মা রুমে চলে আসলো, আর রুমে আসার পরে দরজা ধাক্কাতে শুরু করলো। আর এদিকে সাথী তখন তার মাকে বলতে লাগলো, মা, শুধু শুধু কেন বিরক্ত করছো বলো তো? আমি এখানেই ভালো আছি, আমার কোনো কিছু হয়নি। তুমি এখন এখান থেকে যাও আর আমাকে একা একা থাকতে দাও। তাড়াতাড়ি দরজা খোল, কি হয়েছে আমাকে বল। আর শুধু শুধু কেন কান্না করছিস তুই? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তোর যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে বল, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। এভাবে ছোট বাচ্চাদের মতো কেন কান্না করছিস? সাথী তখন দরজা খুলে দেয়, আর দরজা খুলে দেওয়ার পরে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে সবকিছুই খুলে বলল। আর সবকিছু বলার পরে তখন সাথীর মা মুচকি মুচকি হাসতে শুরু করলো। আর তখন সাথী তার মায়ের উপর আরো অনেক বেশি রাগ করলো। আর তখন সাথীর মা সাথীকে বলতে লাগলো, দেখ সাথী, ওর কাজটা একটু ভিন্ন। কখন মাথা ঠিক থাকে আর কখন মাথা ঠিক থাকে না সেটা আসলেই বলা মুশকিল। সেই সময় হয়তো এমন একটা কোনো চাপে ছিল যার জন্য তোকে থাপ্পড়টা দিয়েছে। আর শোন, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, বুঝতে পারলি? মায়ের মুখ থেকে এরকম সাপোর্টার কথা শুনে সাথী কিছুটা হেসে দিল। আর তখন সাথী লজ্জা পেয়ে আবারও রুমের দরজা বন্ধ করে দিল। আর এদিকে সাথীর মা সে রান্না করতে চলে গেল, আর বলল, পাগল একটা মেয়ে। এদিকে আকাশ সে পরদিন সকালবেলা রেডি হয়ে ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে আসার পরে দেখতে পারলো সাথী তার দিকে এগিয়ে আসছে। আর তখন আকাশ কেন জানি ওদিকে না গিয়ে অন্য কিছু খুঁজতে শুরু করলো। আর তখন সাথী এসে পেছন থেকে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে চোরের মতো কি করছেন? আমাকে চুরি করার মতলব করছেন নাকি? আপনি এখন আমাকে চুরি করতে হবে না, আমি নিজে থেকেই আপনার কাছে চলে আসবো। দেখো সাথী, কালকে তোমাকে থাপ্পড় মারার জন্য আসলে সরি। আসলে কালকেই আমার মন মেজাজ ঠিক ছিল না,
তার জন্যই তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে নানান রকম টেনশনে থাকতে হয়তো আমার, তার জন্য তোমাকে থাপ্পড়টা দিয়ে দিয়েছি। আসলে তোমাকে থাপ্পড় দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। সেটা আর বলতে হবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই এখন এই ভার্সিটিতে কেন এসেছেন সেটা বলেন। নিশ্চয়ই কোনো কাজে এসেছেন। আচ্ছা, এখন কাজ বাদ দিয়ে আমার সঙ্গে একটু ঘুরতে পারেন। দেখো, এখন তোমার সঙ্গে এইসব বিষয় নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। তুমি তোমার ক্লাসে যাও, আমি এখানে এসেছি একটা কাজে, আমাকে বিরক্ত করো না। এই সাথীকে এক কথায় ক্লাসে নামাতে পারবেন না। আপনি আমার সঙ্গে 10 মিনিট বসে ফুচকা খাবেন, আমার সঙ্গে গল্প করবেন, তারপর আমি ক্লাসে যাব। এর আগে আমি কোনো ক্লাসে যাচ্ছি না আর আপনাকেও ছাড়ছি না। তুমি বুঝতে পারছো না, শুধু শুধু তুমি এমনটা করছো। আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি। কেউ যদি আমার পরিচয় জানতে পারে বা জেনে যায় তাহলে সমস্যা হবে। এই ভার্সিটির অলরেডি সবাই জেনে গেছে আপনি কে, আর কোন পরিচয় লুকিয়ে লাভ হবে না। শুধু এই ভার্সিটি কেন, পুরো দেশের মানুষ জেনেই আছে যে এই আকাশ চৌধুরী হলো সেই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। হঠাৎ করেই আকাশকে উদ্দেশ্য করে গুলি করতে শুরু করলো। আর আকাশ তখন সাথীকে তার বুকে জড়িয়ে নিয়ে সেও কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে শুরু করলো। আর গুলি করতে করতে সাথীকে অন্য সাইডে ধাক্কা দিয়ে যেতে বলে। আর এদিকে আকাশ তখন ওদেরকে গুলি করতে থাকলো। আর গুলি করতে করতে ওদের একজনের নাম রাহাত। রাহাত সাথীর কাছে চলে আসলো। সাথীর কাছে আসার পরে সাথীকে লুকিয়ে অজ্ঞান করে তার গাড়িতে তুলে ফেললো। আর এদিকে আকাশ ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে রয়েছে। তার পাশ থেকে যে সাথীকে নিয়ে গেছে সেটা তার কোনো খেয়ালই নেই। আসলে খেয়াল করার কথা না, কারণ এত গোলাগুলির মধ্যে মনোযোগ ওদিকেই থাকার কথা। আর কিছুক্ষণের মধ্যেই সকলকে আকাশ মেরে ফেললো। আর মেরে ফেলার পরে তখন চারপাশে তাকিয়ে দেখতে পারল ভার্সিটির সকল ছাত্রছাত্রী ছোটাছুটি করছে আর যেভাবে পারছে চলে যাচ্ছে। আর আকাশ তখন সবাইকে থামতে বলল। আকাশের কথায় সবাই নিশ্চুপ হয়ে যায় আর সবাই থেমে যায় এবং গোল হয়ে দাঁড়িয়ে যায়। তাদের মধ্যে থেকে আকাশ শুধুমাত্র একটা মানুষকে খুঁজে বেড়াচ্ছেন, সেটা হলো সাথী। সাথী কোথাও নেই। আর আকাশ চারপাশে সবাইকে জিজ্ঞেস করছে কিন্তু কেউ কোনো কিছু বলতে পারছে না সাথীর কথা। আর হঠাৎ করেই আকাশের মোবাইলটা বেজে উঠল। আর এদিকে আকাশ ফোনটা বের করে দেখতে পারল সালমান তাকে কল দিয়েছে। আর তখন আকাশ সবটা ফোনটা রিসিভ করলো। রিসিভ করার পরে ওপাশ থেকে তখন বলতে লাগলো, কে রে, তুই কি ভেবেছিলি তোর সামনে থেকে তোর প্রাণ পাখিকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো না? এটা কোনো কথা হলো? আর কেমন দিলাম, এটা তো শুধু ট্রায়াল, তারপরে আরো কিছু বাকি আছে। এখন বল, তুই কি তোর চন্দননগর চাস নাকি তোর প্রিয় মানুষটাকে চাস? অনেক বড় ভুল করে ফেলেছিস তুই। সাথীকে আমার কাছ থেকে নিয়ে ব্যবসার সঙ্গে তুই আমার হবু বউকে মিশিয়েছিস। এখন দেখতে পারবি আসল খেলা। তোদের সব কয়টাকে যদি আমি মেরে নদীতে না ভাসিয়েছি, আমার নাম আকাশ চৌধুরী না। যা যা, পরে দেখা যাবে। এখন আসল কথা শোন। শোন, তুই আমাদেরকে চন্দননগর লিখিত দিলে তোকে আমরা অনেক টাকা দিব, যে টাকা দিয়ে বাকি সময় তুই এভাবেই পার করে দিতে পারবি। আমার চন্দননগর দেব না, আর সাথীরও কোনো ক্ষতি করতে পারবি না। আমি আমার সব কিছু ফিরিয়ে নিয়ে আসবো, শুধু সময়ের অপেক্ষা করতে থাক তোরা। এই চিন্তা করে থাকলে একদম ভুলে যা, কারণ এই চিন্তা তোর কখনোই সফল হবে না। এতদিন তোর বুদ্ধিতে আন্ডারওয়ার্ল্ড চলতো, আর এখন থেকে আমার কথায় পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপবে। আন্ডারওয়ার্ল্ড তো আর তোর বাপের নয়, আন্ডারওয়ার্ল্ড আমার বাপেরও নয়, কিন্তু আমার বাপ যা তৈরি করে গিয়েছে সেটাই আমার। বুঝতে পারলি কিছু? তাহলে চলে আয় তোর সব লোকেদেরকে নিয়ে, দেখি কত পারে। আর কোথায় আসতে হবে সেটা তো এখন আর নতুন করে বলতে হবে না তোকে, সেই বাগান বাড়িতে আয়। আমার কাউকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। তোদের যত লোক আছে সবাইকে রেডি রাখ, আমি আসছি 10 মিনিটের মধ্যে। এই কথা বলে আকাশ কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি করে হাসান এবং জুবাইরকে কল দিল। আর ওরা কিছুক্ষণের মধ্যেই সকল লোকজনকে নিয়ে গাড়িতে করে চলে আসলো। আর এদিকে ডেভিড আসার পরে তখন, বস, আমাদের যত লোকজন ছিল সবাইকে নিয়ে চলে এসেছি।
আমি সবাইকে নিয়ে বাগান বাড়িতে চলে যাচ্ছি, আর কোনোভাবেই ওরা বুঝতে পারবে না। ঠিক আছে, তুই চারপাশে সবাইকে রাখবি, কেউ যেন পালিয়ে যেতে না পারে, বুঝতে পারলি? আর হ্যাঁ হাসান, তুই জুবাইরকে নিয়ে চন্দননগর চলে যা, আমি সাথীকে নিয়ে চন্দননগরে আসছি, আর ওখানেই আমরা বিয়ে করব। বিয়ের ব্যবস্থা কর। ভাই আপনি এক মানুষ যে কিনা মিশনে যাওয়ার আগে বলে যান মিশন থেকে এসে কি করব। ঠিক আছে ভাই, আপনার কোনো চিন্তা করতে হবে না, ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করছি আমি। আকাশ তখন তার সবকিছু নিয়ে গাড়িতে উঠে পড়ল, আর গাড়িটা দ্রুত গতিতে সেই বাগান বাড়ির দিকে যেতে শুরু করলো, আর 10 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গেল। আকাশ তখন গাড়ি রেখে হাঁটতে শুরু করলো তার ব্যাগ নিয়ে, আর তখন কয়েকটা ছেলে এসে আকাশের সামনে দাঁড়ায়। আকাশ তখন হাত উঁচু করে, আর তখন ওরা পেছনে হাত বেঁধে চোখ বন্ধ করে ভিতরে নিয়ে যায়, যেন আকাশ কোনো কিছু চিন্তা না করে। আকাশকে ভিতরে নিয়ে যাওয়ার পরে সবকিছু খুলে দেয়, আর সবকিছু খুলে দেওয়ার পরে তখন আলীর সামনের দিকে এগিয়ে আসলো। রাহাত তখন পেছন থেকে বলতে শুরু করলো, কিরে কেমন দিলাম? তোর চোখের সামনে থেকে তোর প্রাণ পাখিকে উঠিয়ে নিয়ে এসেছি, কিন্তু তোর কোনো খবরই নেই। আমার তোর প্রাণ পাখিকে পছন্দ হয়েছে, তার সঙ্গে আমি বিছানা গরম করব, সেটা আবার তোর সামনে। তোকে বেঁধে রেখে তোর সামনে বসে সাথীকে আমি ভোগ করব। যে পর্যন্ত আকাশ বেঁচে আছে সে পর্যন্ত আমি আমার নিজেকে নিয়ে কোনো টেনশন করি না, বুঝতে পারলি? আকাশ আগুনের গোলা, সেটা একটু পরেই বুঝতে পারবি। আর আমাকে যতটুকু হ্যারাসমেন্ট করেছিস ততটুকু সুদে আসলে পুষিয়ে নেবে এই আকাশ। এখন খুবই ভালোই ভালোই করে বলছি, তোর সব কিছু আমার নামে লিখে দে, না হলে কিন্তু তোর সাথীকে মেরে ফেলবো, আর এমনভাবে মারবো যা তুই কল্পনাও করতে পারবি না। আকাশের দিকে তখন একটা কাগজ দিয়ে দিল, আর তখন সাথী না করতে লাগলো, কারণ তার জন্য সবকিছু এভাবে চলে যাবে সাথী কোনো কিছু মেনে নিতেই পারছে না। আর এদিকে আকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছে, আর যখনই আকাশের কাছে সিগন্যাল চলে আসলো তখনই কাগজটা ছিঁড়ে সবাইকে মারতে শুরু করলো। আকাশ গুলি করতে লাগলো সবাইকে, আর চারিদিক থেকে আকাশের লোকেরাও ওদের লোকদেরকে গুলি করতে লাগলো, আর গুলিতে সালমান এবং রাহাত দুজনেই মারা যায়, আর শুধু বেঁচে আছে আলী। আর আলীর যত লোকজন ছিল সবাইকে আস্তে আস্তে করে মেরে ফেলা হচ্ছে। আর এদিকে আকাশ তাড়াতাড়ি করে সাথীর কাছে এসে তার হাতের বাঁধন খুলে দেন, আর সাথী তখন শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর তখন আকাশ বলতে লাগলো, তোমার কোনো কিছু হবে না, যাও তুমি গাড়িতে গিয়ে বসো, আমি 2 মিনিটের মধ্যেই আসছি, ওদের সবাইকে উড়িয়ে তারপর আমি আসবো।